যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জ্যামিতির কিছু আমরা জিনিস আজকে শিখব। জ্যামিতি, ঠিক আছে? তোমরা এগুলো অবশ্যই খাতা কলম নিয়ে বসবে এবং তার সঙ্গে সঙ্গে আমি যেগুলো এখানে লেখাবো সেগুলো সবগুলোই নোটস করে নেবে এবং তার সাথে সুন্দর করে যদি যেগুলো ছবি আঁকাবো ছবিগুলো কিন্তু সুন্দর করে এঁকে নেবে, ঠিক আছে? সবার প্রথমে যেটা শিখব সেটা হচ্ছে আমরা বর্গক্ষেত্র সম্পর্কে শিখব। বর্গক্ষেত্র বর্গক্ষেত্র সম্পর্কে আমরা কিন্তু আজকে শিখবো, ঠিক আছে? তাহলে বর্গক্ষেত্র কাকে বলে? তো কাকে বলে আগে সংজ্ঞাটাকে লিখে দিই। সংজ্ঞাটা কি হবে? যে চতুর্ভুজের সবগুলো বাহু সমান, সবগুলো বাহু সমান, সবগুলো বাহু সমান এবং সমান্তরাল এবং এবং সবগুলো কোণ সমকোণ, বা এটাকে আমরা বলি 90 ডিগ্রি। সবগুলো কোণ সমকোণ বা 90 ডিগ্রি, তাকে বর্গক্ষেত্র বলা হয়। তাহলে আমি যদি ছবিটা আঁকি একবার, ছবিটা অনেকটা দেখতে এরকম হয়। তাহলে দেখতে অনেকটা এরকম। এটা হচ্ছে আমাদের বর্গক্ষেত্র। আমি যদি নাম দিতে চাই, এখানে আমরা নাম দিতে পারি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি, ঠিক আছে? কি বলেছে? যে চতুর্ভুজের সবগুলো বাহু সমান মানে হচ্ছে এখানে যতগুলো বাহু আছে, অর্থাৎ এই বাহুটা, এই বাহুটা, এই বাহুটা এবং এই বাহুটা, এগুলোকে আমরা কি বলি? বাহু বলি। কি বলি? বাহু। আর এই যে এগুলো যেগুলো আছে এগুলোকে কি বলা হয় বলো তো? এগুলোকে বলা হয় কোণ। কি বলে? কোণ। এগুলোকে বলা হয় কোণ। তাহলে এগুলোকে বলে কোণ। আর এই যে সাইডে যেগুলো আছে সেগুলোকে কি বলে? সবগুলো হচ্ছে বাহু বলে। তাহলে দেখতে পাচ্ছি বাহু কয়টি আছে? 1টি, 2টি, 3টি, 4টি বাহু আছে এবং কোণ কয়টি আছে? 1টি, 2টি, 3টি, 4টি। তাহলে যে চতুর্ভুজের সবগুলো বাহু সমান ও সমান্তরাল, বাহুগুলো সমান হবে এবং সমান্তরাল হবে। দেখো সমান্তরাল কথাটার মানে কি? সমান্তরাল কথাটার মানে ধরে নাও আমি দুটো দাগ আঁকলাম, এখানে একটা দাগ আঁকলাম, এখানে একটা দাগ আঁকলাম। তাহলে এই যে দুটো দাগ, এই দুটো দাগের মধ্যে ডিস্টেন্স যদি সেম হয় তাহলে সেটা সমান্তরাল হবেই। আর যদি দুটো দাগের মধ্যে ডিস্টেন্সটা সেম না হয়, ধরে নাও এরকম একটা আঁকলাম, এরকম একটা আঁকলাম, তাহলে এই দুটো দাগের মধ্যে কিন্তু ডিস্টেন্সটা দেখো আলাদা আলাদা, যত দূরে যাচ্ছি তত বাড়ছে। তাহলে এটা কিন্তু আমার সমান্তরাল হবে না। যদি ডিস্টেন্স সেম হয় তাহলে আমার সমান্তরাল হবে। তাহলে দেখো এই দুটো দাগ দেখে তোমাদের কি মনে হচ্ছে? অবশ্যই তোমরা যেটা ভাবছো ওটাই, যে রেল লাইন, তাই না? তো রেল লাইন যেটা থাকে সেই রেল লাইনটা কিন্তু আমাদের সমান্তরাল রেখার মধ্যে পড়ছে। তাহলে সমান্তরাল মানে কি? দুটোর মধ্যে ডিস্টেন্সটাকে সেম হতে হবে। অর্থাৎ দুটো দাগ যাচ্ছে এদিকে, এই দাগ দুটোর মধ্যে যে মাঝের যে গ্যাপ, সেই মাঝের গ্যাপটা হচ্ছে আমার কি হবে? সেম হতে হবে। অর্থাৎ এই মাঝের গ্যাপটা আমার কি হবে? সেম হবে। তাহলে সেটা আমার কি হবে? সমান্তরাল হবে। তাহলে যে চতুর্ভুজের সবগুলো বাহু সমান ও সমান্তরাল এবং সবগুলো কোণ সমকোণ, সমকোণ মানে কি? 90 ডিগ্রি। অর্থাৎ প্রত্যেকটা কোণের মান আমার কত হবে? 90 ডিগ্রি হবে। যদি প্রত্যেকটা কোণের মান 90 ডিগ্রি করে হয় তাহলে সেটাকে আমরা কি বলবো? বর্গক্ষেত্র বলবো, ঠিক আছে? এবার এই বর্গক্ষেত্রের কিছু আমরা বৈশিষ্ট্য সম্পর্কে জানবো। বর্গক্ষেত্রের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানি, ঠিক আছে? বৈশিষ্ট্য, 1 নম্বর বৈশিষ্ট্য তো এটাই যে সব বর্গক্ষেত্র যেগুলো আছে সেই সব বর্গক্ষেত্রের বাহু সমান হয়। বর্গক্ষেত্রের সব বাহু সমান। এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে যে বর্গক্ষেত্র যেটা আছে সেই বর্গক্ষেত্রের সব বাহু কি হয়? সমান হয় ও সমান্তরাল হয়। সমান্তরাল মানেটা আমি তোমাদের বোঝালাম এখনই। সব বাহু সমান হয়, সমান্তরাল হয়। 2 নম্বর বলতে পারি যে বর্গক্ষেত্রের প্রত্যেকটি কোণ কি হবে বলো? সমকোণ হবে। সমকোণ মানে কি বললাম? 90 ডিগ্রি। প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি। 3 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে বর্গক্ষেত্রের যে কর্ণ। কর্ণ বলতে কি বলতো? কর্ণ বলতে আমি আমি যদি
এখান থেকে একটা দাগ টানি, এই দিক থেকে এখান থেকে এই পর্যন্ত আমি যদি একটা দাগ টানি, এবং এখান থেকে শুরু করে এইখান থেকে শুরু করে এই বৃত্ত পর্যন্ত আমি যদি একটা দাগ টানি, তাহলে এই যে দুটো দাগ, এই দুটো দাগকে কি বলা হয়? কর্ণ বলা হয়। তাহলে বলতে পারি যে কর্ণদ্বয়, কর্ণ কয়টি আছে? তাহলে দেখতে পাচ্ছি কর্ণ দুটি আছে, তাহলে কর্ণদ্বয় সমান। কর্ণ যেহেতু একটি দুটি, তাহলে বর্গক্ষেত্রে দুটি কর্ণ থাকে এবং দুটি কর্ণ কি হয়? সমান হয়, তাহলে কর্ণদ্বয় সমান হয়। এটা আমি একটা বলতে পারি, ঠিক আছে। এবং আরেকটা বলতে পারি, যেহেতু এই কর্ণটা এদিকে যাচ্ছে, এই কর্ণটা এদিকে যাচ্ছে, তাহলে একটা কর্ণর উপর আরেকটা কর্ণ এভাবে লম্বালম্বি ভাবে আছে, তাই না? মানে লম্বালম্বি ভাবে ক্রস করছে, আমি যদি এভাবে ছবিটা আঁকাই, লম্বালম্বি ভাবে ক্রস করছে। তাই এখানে লিখতে পারি যে কর্ণদ্বয়, তাই এখানে লিখতে পারি কর্ণদ্বয় পরস্পরের উপর লম্ব, পরস্পরের উপর লম্ব, কর্ণদ্বয় পরস্পরের উপর লম্ব। তাহলে কিন্তু আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রে এই চারটি বৈশিষ্ট্য কিন্তু আমরা লিখতে পারি, ঠিক আছে। কর্ণদ্বয় পরস্পরের উপর লম্ব। এই গেল বর্গক্ষেত্রের কিছু জিনিস। তাহলে তোমাদের মনে রাখতে হচ্ছে যে বর্গক্ষেত্রের প্রত্যেকটা কোণের মান কত ডিগ্রি? 90 ডিগ্রি। প্রত্যেকটা বাহু সমান হবে, এবং বর্গক্ষেত্রের একটি দুটি কর্ণ থাকে, এবং এই কর্ণ দুটি পরস্পরকে কি হয়? পরস্পরের উপর লম্ব হয়। এবং কর্ণদ্বয়ের মধ্যে যে কোণগুলো, এই মাঝের কোণগুলো, এগুলোও কিন্তু সবগুলো কত করে হয় বলতো? এগুলো কিন্তু সবগুলো 90 ডিগ্রি করে হয়। বর্গক্ষেত্রের যে মাঝের কোণগুলো আছে না, এগুলো কিন্তু 90 ডিগ্রি করে হয়, ঠিক আছে। এটা হলো আমাদের বর্গক্ষেত্র। আমরা নেক্সট টপিকে চলে যাচ্ছি, সেটা হচ্ছে আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র। সবার প্রথমে আমি সংজ্ঞাটা লিখি। সংজ্ঞাটা কি? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল, তাকে বলে আয়তক্ষেত্র। অর্থাৎ আয়তক্ষেত্রের কিন্তু কোন ক্ষেত্রেও কিন্তু প্রত্যেকটা কোণ সমকোণ, ঠিক আছে। বিপরীত পরস্পর সমান ও সমান্তরাল তাকে বলে আয়তক্ষেত্র। এখানে লিখবে, ছবিটা যদি আঁকি, আচ্ছা ছবিটা আমাদের হয়ে গেল, ঠিক আছে। তার মানে এই বাহুটার সাথে এই বাহুটা সমান হবে, এবং এই বাহুটার সাথে এই বাহুটা সমান হবে, ঠিক আছে। এবং এখানে যে প্রত্যেকটা কোণ, এই কোণটা, এই কোণটা, এই কোণটা এবং এই কোণটা, এগুলো কিন্তু প্রত্যেকটা 90 ডিগ্রি হবে। এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রেও আমাদের কি আছে? কর্ণ আছে কয়টি? দুটি কর্ণ আছে, এদিকে একটা কর্ণ আছে, এবং এখান থেকে এই পর্যন্ত এদিকে একটা কর্ণ আছে, ঠিক আছে। এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রেও তাহলে আমাদের কি দুটি কর্ণ থাকে। তাহলে দেখো, আমি বৈশিষ্ট্যের মধ্যে যদি যাই, বৈশিষ্ট্য নাম দিয়ে দাও এ বি সি ডি, এটা আমার হচ্ছে আয়তক্ষেত্রের চিত্র। তোমরা কিন্তু চিত্রগুলো পাশে এঁকে নিবে, ঠিক আছে। এবার আয়তক্ষেত্রের বৈশিষ্ট্যের মধ্যে 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এটাই, যে বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল। বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল। বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল, এটা একটা বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য হিসেবে আমরা বলতে পারি প্রত্যেকটি কোণই সমকোণ। প্রত্যেকটি কোণই সমকোণ। তাহলে সমকোণ মানে কি বলতো? 90 ডিগ্রি। 3 নম্বর বৈশিষ্ট্য হিসেবে আমি বলতে পারি কর্ণদ্বয় পরস্পর সমান। এখানেও কিন্তু দুটি কর্ণ রয়েছে, কর্ণদ্বয় পরস্পর সমান। তাহলে কর্ণ কোনটা বলতো? এই যে কোণের যে এই দাগটা, এবং এইখান থেকে এই কোণ থেকে এই কোণ পর্যন্ত যে দাগটা, এটাকে আমরা কর্ণ বলছি। তাহলে কর্ণদ্বয় পরস্পর সমান। 4 নম্বর আমি বলতে পারি আয়তক্ষেত্র যেটা আছে, আয়তক্ষেত্রের একটা সূত্র আছে, আয়তক্ষেত্রের পরিসীমা
আয়তক্ষেত্রের পরিসীমার একটা সূত্র আছে, এটা মনে রাখতে হবে। পরিসীমার সূত্রটা হলো 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে আয়তক্ষেত্রের যে পরিসীমা, সেই আয়তক্ষেত্রের পরিসীমার সূত্রটা হলো 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য কোনটা প্রস্থ কোনটা, তাহলে মনে রাখবা এই যে লম্বা যেটা রয়েছে এটাকে দৈর্ঘ্য বলে, এবং এটাকে, এবং উপরে নিচে যেটা রয়েছে এটাকে আমরা বলি প্রস্থ। উপরে নিচে যেটা রয়েছে সেটাকে প্রস্থ বলে, নিচে যেটা রয়েছে সেটাকে আমরা দৈর্ঘ্য বলি। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রে পরিসীমার সূত্রটা হচ্ছে কি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। ঠিক আছে। আচ্ছা, বর্গক্ষেত্রের ক্ষেত্রেও তোমরা এটা একটু লিখে নিও, যে বর্গক্ষেত্রের যে পরিসীমার সূত্রটা সেটা হচ্ছে আমার কি হবে। বর্গক্ষেত্রের ক্ষেত্রে পরিসীমার সূত্রটা মনে রাখো। বর্গক্ষেত্রের ক্ষেত্রে পরিসীমা এটা হচ্ছে 4 ইন্টু বাহু। এটাকে আমরা বাহু বলছি, এটাকে আমরা বাহু বলছি, সবগুলো বাহু। তাহলে 4 ইন্টু, যেহেতু 4টা বাহু তাই 4 ইন্টু বাহু, এটা কিন্তু মনে রাখবো। হ্যাঁ, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমার যে সূত্রটা, সেই বর্গক্ষেত্রের পরিসীমার সূত্রটা হলো 4 ইন্টু বাহু। এবং আমাদের পরবর্তীতে যেটা রয়েছে আয়তক্ষেত্রের যেটা রয়েছে, সেই আয়তক্ষেত্রের পরিসীমার সূত্রটা হলো 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। ঠিক আছে।